অপর্ণা, তন্ময় বলছি। কেন ফোন করেছ? বলেছিলাম না চাকরি না পেয়ে ফোন টোন করবে না। সরকারি চাকরি আমি পেয়ে গেছি অপর্ণা। ও মাই গড! ওকে ওকে, আমি তোমাদের বাড়ি আসছি। 5 মাসে কি করে পেলে চাকরি? 5 বছরেও যেটা হলো না, 5 মাসে হলো কি করে? আমি আসছি। 5 মাসে বাড়ির রাস্তাটা ভুলে যাওনি তো? এসব কি বলছো? একটু ঝগড়া অশান্তি তো সব সম্পর্কেই হয়। 30 বছর হয়ে গেছে তুমি বেকার ছিলে। আমার বাবা কিভাবে আমাদের সম্পর্কটা মানতো? আচ্ছা, এসো, তারপর কথা হচ্ছে। তন্ময় অপর্ণাকে ফোনে চাকরির খবরটা দিয়ে ফোন করলো তার মাকে। মা কিছুদিন আগে চলে গিয়েছিল দিল্লি। তন্ময়ের দাদা এখানে চাকরি না পেয়ে দিল্লি চলে যায়। বছর 2 আগে একটা মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে। এখন শ্বশুরের ব্যবসা সামলায়। তন্ময়ের মা দিল্লিতে দাদার কাছেই থাকছে বছরখানেক হলো। বাবা মারা যাওয়ার পর অল্প পেনশনের টাকায় ঘর চলছিল না আর। বাজারে সব কিছুর ভীষণ দাম। যাই হোক, তন্ময় ফোন করতে তার মা ফোন ধরে বলল, হ্যাঁ বল, টাকা ফুরিয়ে গেছে, পাঠাবো? না মা, আমি সরকারি চাকরি পেয়েছি। কিভাবে পেলি? আসছি আমি, দাদাকে বলি যদি ফ্লাইটের টাকাটা দেয়। আমি পাঠিয়ে দিচ্ছি টিকিট। আমি বুক করে ফোন করছি। তুই এত টাকা পাবি কি করে? তুই ভালো আছিস তো বাবা? হ্যাঁ, আমি টিকিট কেটে দিচ্ছি। একবার আসবে মা? কতদিন দেখিনি তোমায়। আজই যাব। তুই ব্যবস্থা করে দে একটু, আমি মোবাইল কেটে দিচ্ছি। এসো। বিকেল 5টা 10 কি 15 উপস্থিত তার মা। অপর্ণাও এসে পড়বে। মা প্রেমিকা দুজনকেই একই সময়ে আসতে বলেছিল তন্ময়। সে চাকরি পাওয়ার পর যে সবাই তার কাছে ফিরবে এটা তন্ময় জানত। মা এবং প্রেমিকা উপস্থিত। মনে একটাই প্রশ্ন, তন্ময় সত্যি চাকরিটা পেয়েছে? 5 মাসের মধ্যে চাকরি পেল কিভাবে? তন্ময়ের মা অলকা দেবী আগে পৌঁছল। নিজের বাড়িতে বহুদিন পর ফিরলে বাড়ির প্রতি ভালোবাসাটা যেন একটু বেশি প্রকাশ পায়। অলকা দেবী জিজ্ঞাসা করলেন, কিসের চাকরি পেলি? কিভাবে পেলি? আমি জানতাম তুই একদিন ঠিক চাকরি পাবি। বলছি মা, অপর্ণা আসবে বলল। আসুক, দুজনকে গল্পটা একসাথে শোনাবো। 5 মিনিটের মাথায় অপর্ণা উপস্থিত। অপর্ণা আজ যেন একটু বেশি সেজে এসেছে। 5 মাস আগে অপর্ণা সম্পর্কটা নষ্ট করেছিল। এখন তন্ময় সরকারি চাকরি পেয়েছে, তাই এখন সম্পর্কটা ঠিক করতেই হবে। তন্ময়ের মতো ভোলা ভালা ছেলেকে ইমপ্রেস করা কোনো ব্যাপারই না। অপর্ণা জানে তন্ময়ের রূপ দেখলে নিজেকে সামলাতে পারে না। অপর্ণা এসে জড়িয়ে ধরল। আমি জানতাম সোনা, তুমি চাকরিটা পাবে, কারোর জন্য না হোক আমার জন্য। আমি জানতাম। এসো, ভেতরে এসো। সরি লাস্ট 5 মাসের জন্য, কিন্তু একটাই প্রশ্ন, তুমি চাকরিটা পেলে কি করে? 5 বছরেও যেটা হলো না, 5 মাসে হলো কি করে? বসো, মাও এসেছে, তোমাকে মাকে গল্পটা একসাথে শোনাবো। তন্ময় মাকে অপর্ণার পাশে বসতে বলে রান্নাঘর থেকে 2টো প্লেটে মিষ্টি আনলো, সঙ্গে আনলো কোল্ড ড্রিঙ্কস। অলকা দেবী বললেন, এসব কি করছিস? এত কিছু করলি কেন? পাগল হয়েছিস নাকি? অপর্ণাও হঠাৎ করে এই জল মিষ্টি আনার ঘটনায় অবাক হলো। তন্ময়ের চালচলন ব্যবহারে অস্বাভাবিক পরিবর্তন। অবাক হয়ে বলল, তন্ময় কি করছো? আরে চাকরি পেয়েছি তো, একটু মিষ্টি মুখ হবে না? আর সাসপেন্স দেখো না প্লিজ, বলো চাকরিটা তুমি সত্যি পেয়েছো তো?
কিভাবে পেলে? আরে খাও, এগুলো পরে বলছি। তন্ময় বসলো অলকা দেবী ও অপর্ণার সামনের চেয়ারটায়। অপর্ণা ও অলকা দেবী জিজ্ঞাসু দুটি চোখ নিয়ে তাকিয়ে আছে 5 মাসের সরকারি চাকরি পেল কিভাবে। 30 বছরের সদ্য চাকরি পাওয়া তন্ময় বলতে শুরু করলো শুরু থেকে। দেখো মা, আমার 26 বছর অবধি কোনো অসুবিধে হয়নি। বাবা বেঁচে ছিলেন। 23 বছরে এমটেক শেষ করার পর চাকরির জন্য পরীক্ষা দেওয়া। আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হলেও ক্যাম্পাসিং তো এখন সব কলেজেই বন্ধ হয়ে গেছে। আমার হাতে সরকারি চাকরি ছাড়া আর কোনো উপায় রইল না। পড়তে শুরু করলাম, অনেক পড়লাম, দিন রাত এক করে দিলাম। চাকরি হলো না। পেপারে দেখলাম 100টা পদের জন্য পরীক্ষা দিচ্ছে 15 লাখ ছেলে মেয়ে। তবুও আশা ছাড়িনি। রেজাল্ট বেরোলো একে একে। কোনো পরীক্ষার রেজাল্টে আমার নাম দেখতে পেলাম না। পরে দেখলাম 100 জনের মধ্যে 50 জন ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে বাবার ব্যাংক ব্যালেন্স একেবারে শেষ। 50 লাখ কেন, 50,000 টাকাও বাবার ব্যাংকে ছিল না। দাদাও তখন আমাদের সাথে থাকতো। দাদাও বেকার ছিল। মা, একটু নিমকি খাবে? অপর্ণা কথার মাঝে তন্ময় এমনভাবে জিজ্ঞাসা করলো, নিমকির কথা শুনে সকচকিয়ে গেল মা এবং প্রেমিকা। মা অলকা দেবী বললেন, না, তুই খেলি না, তোকে ছাড়া আমি খাই কি করে বলতো? মা, 1 বছর ধরে আমি একাই খাচ্ছি। আর চাকরি পেয়েছি বলে তোমার আমার সাথে খেতে ইচ্ছে করছে। তুমি খাও মা, আমি পরে খাবো। অলকা দেবী মিষ্টিটা খেতে শুরু করলেন অনিচ্ছা সত্ত্বেও। অপর্ণা বলল, তুমি চাকরিটা পেলে কি করে সেটা বলো। এসব তো আমরা জানি। খুব সাসপেন্স লাগছে না? পরে সামলাতে পারবে তো? মিষ্টিটা খাও, নিমকি দিচ্ছি একটু পরে। তন্ময়ের পাশেই ছিল নিমকির কৌটো। কালই কৌটোয় নিমকি ভর্তি করেছে। কিছুটা নিমকি নিয়ে তন্ময় আবার বলতে শুরু করলো, ঘরে 2টো বেকার ছেলে। বাবা মারা গেলেন। প্রথমে মাংস খাওয়া কমলো, তারপর মাছ খাওয়াও বন্ধ হলো। এমন অবস্থায় এসে দাঁড়ালো যে 3 জনের 3টে ডিম কিনতে গিয়ে 10 বার ভাবতে হতো। দাদা কাজ খুঁজতে শুরু করলো। কে কাজ দেবে? কে কাজ দেবে? যে কোনো কাজ হলেই হবে। একটা এটিএম গার্ডের কাজ করতো লুকিয়ে লুকিয়ে। বাবা ব্যাংকের কাজ করতো আর দাদা গার্ডের কাজ করে, লোকে হাসবে তো। দাদা কাজ করছিল, আমায় বলেছিল পড়তে। আমার উপর দাদার খুব ভরসা ছিল। পড়লাম, খুব পড়লাম। চাকরি হলো না। ইতিমধ্যে দুঃসম্পর্কের একটা আত্মীয়ার কাছে ধরা পড়ে গেল দাদা গার্ডের পোশাকে। চারিদিক থেকে অপমান ছুটে এলো। আমাকে সরকারি চাকরি পেতেই হবে। বয়স তখন 28। দাদা যেখানে কাজ করত সেখানে চুরি হলো। হয়তো চাকরি চাই চোরেরও। দাদার নির্দোষ প্রমাণ হলেও সবার হঠাৎ করে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেল যে দাদা চুরি করেছে। অপমান সহ্য করতে না পেরে দাদা পালালো। আমাদেরও কিছু বলে যায়নি। দাদার যেহেতু পুলিশের চোখে ইমেজটা ভালো না, তাই আমারও পুলিশের কাজে যাওয়া হলো না। আমার মাথার উপর থেকে ছাদটা একেবারে চলে গেল। বাড়িতে কেউ ইনকাম করে না। মা যেটুকু পেনশন পায় সেইটুকুই। আমি কাজ খুঁজলাম, কিন্তু পেলাম না। মায়ের প্রেশার, সুগারের প্রবলেম। পেনশনের 4,000 টাকা ওষুধ আর ডাক্তারের পেছনে যায়। বাকি 1,000 টাকা সারা মাসের খাওয়া খরচ। একদিন দেখলাম মা রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ল। আমি তখন সব কাজ করতে রাজি।
সবার ঘরে ঘরে ঘুরলাম, বললাম আমি এমটেক একটা চাকরি হবে, আমি এমটেক একটা কেরানির চাকরি হবে, আমি এমটেক একটা গার্ডের চাকরি হবে। দাদা সে সময় ফোন করে জানালো যে দিল্লিতে বিয়ে করে শ্বশুরের বিজনেস করে, তার আর বেকারত্বের সমস্যা নেই। মা একদিন হঠাৎ চলে গেলেন দাদার কাছে। বেকারত্বের জ্বালা যে আলাদা, বেকারত্বের উদাহরণ দেখে ভয় লাগে। মা কতদিন আর আমার কাছে না খেয়ে পড়ে থাকবে? থাকলাম আমি একা। অপর্ণা, নিমকি তো শেষের পথে, আর একটু দেব? না না, তারপরে কি হলো তাই বলো। আরে বলছি, স্প্রাইটটা খাও, এটা তোমার জন্যই তো আনা। গল্পটা সঠিক এগোচ্ছে তোমার? তুমি তো সবই জানো এই অবধি। বাবু, আমার কিছু করার ছিল না, আমি কি করব বুঝতে পারছিলাম না। তন্ময়ের কথা শুনতে শুনতে চোখ দিয়ে জল পড়ছিল তার মা অলকা দেবীর। এখন একেবারে হাউমাউ করে কেঁদে উঠলেন 60 বছরের তন্ময়ের মা। মাকে শান্ত করল তন্ময়, জল টল দিল। অপর্ণা স্প্রাইটটা খেয়ে বলল, এরপর চাকরি পেলে কি করে? বলছি, এটাই তো গল্পটার ক্লাইম্যাক্স। মা চলে যাওয়ার পর আমার হাতে টাকা আসার কোনো সোর্স নেই। খাওয়া বন্ধ হয়ে গেল। 2 দিন না খেয়ে রইলাম। পরের দিন রাতে বেরিয়ে দেখলাম বিয়েবাড়ির খাবার ফেলছে। ফেলার আগে চাইলাম না, এতে ওরা আমায় ভিখিরি ভাবতে পারে। তারপর ওদের ফেলে দেওয়া হয়ে গেলে ওরা চলে গেল। একটা প্লাস্টিক ভরে ওখান থেকে সবাইকে লুকিয়ে খাবার নিয়ে এলাম। সে খাবার আমি বাদে কয়েকটা কুকুরও মুখে করে নিয়ে যাচ্ছিল। 2 দিন পর খেতে খেতে বুঝতে পারলাম শান্তির সংজ্ঞা। এর মধ্যে দেখা হলো অপর্ণা তোমার সঙ্গে। 30 বছরের লোক হয়ে একটা মেয়ের কাছে টাকা চাইব, প্রথম প্রথম লজ্জা করলেও পরের দিকে কোনো উপায় ছিল না। মিথ্যে কথা বলে টাকা দিলাম। সেই টাকায় চাল কিনতাম, ডাল কিনতাম। এক সময় অপর্ণার ব্যাগ থেকে টাকা চুরি করলাম। হয়তো বুঝতে পেরেছিল, তাই পরের দিন থেকে ব্যাগও আনতো না। ছেড়ে চলে গেল অপর্ণা। আবার 2 দিন না খেয়ে আছি। রাতে বেরোলাম খাবার খুঁজতে, পেলাম না। রাতে পেটে ব্যথা করছিল, কিন্তু খেতে গেলে পয়সা লাগে। পরদিন ট্রেনে উঠলাম। রাতে সিদ্ধান্ত নিয়েছিলাম পরদিন পকেট মারবো একজনের। সকাল সকাল বেরোলাম, শক্তি পাচ্ছিলাম না শরীরে। ট্রেনে ভিড় ছিল। একটা লোকের পেছনে দাঁড়িয়ে পকেট থেকে মানিব্যাগ তুলতে যাব, ধরা পড়ে গেলাম। হয়তো আমার হাতটা একটু বেশি কাঁপছিল। ওরা খুব মারলো জানো। বুক ফেটে রক্ত পড়ছিল, আমার ঠোঁট ফেটেও রক্ত পড়ছিল। এই দেখো, তন্ময় তার ঠোঁটটা উল্টে দেখালো তার মা ও প্রেমিকাকে। সেলাইয়ের দাগটা স্পষ্ট। হাঁ করে দেখছে অপর্ণা। অলকা দেবীর চোখের থেকে টপ টপ করে জল পড়ছে। তন্ময় ঠোঁটটা দেখিয়ে বলল, অপর্ণা, কোল্ড ড্রিঙ্কসটা শুধু তোমার জন্যই এনেছি, আমার মা খাবে না, আমার খাওয়া বারণ। সে খাওয়া যাবে পরে, আগে বলো তারপর কি হলো? এরপর আমি জেলে গেলাম। 3 মাস জেল খাটলাম। ওরা মারতো বেল্ট দিয়ে, লাঠি দিয়ে। 3 মাস পর বাড়ি ফিরলাম। এই 4টে দেওয়াল ছাড়া আমার কাছে কিছুই ছিল না। বাড়িটাও বিক্রি করা যাবে না। বাড়িটা মায়ের নামে লেখা। খাবো কি? জেলে তাও ফ্রিতে খেতে পেতাম। আমার আবার
কষ্ট সহ্য হচ্ছিল না। আমি এমটেক। জেলে খবর পেয়েছিলাম বেসরকারি নার্সিংহোমে নাকি কিডনি বিক্রি করা যায়। কিডনি ভালো থাকলে 10 লাখ টাকা পাওয়া যায়। প্রথমে ব্যাপারটা মজার ছলে নিয়েছিলাম। ছোটবেলায় মজা করে বলতাম কিডনি বিক্রি করে ক্যামেরা কিনব। কিন্তু পেটের জ্বালা যে বড় জ্বালা। আমি হাসপাতালে গেলাম। ডাক্তার জানালো কিডনি বিক্রি করে টাকা পয়সা পাওয়া যায় 10 লাখ। ডাক্তারের কথা শুনে মজাটা সত্যি হয়ে গেল আমার ক্ষেত্রে। পরীক্ষা করে ডাক্তার জানালো আমার একটা কিডনি না খেয়ে খারাপের পথে, আর একটা কিডনি ভালো আছে। ভালো কিডনিটা বেচে দিলে খারাপ কিডনিটা নিয়ে আমি 3 মাসের বেশি বাঁচব না। কিন্তু বিশ্বাস করো মা, আমি কিডনিটা না বেচলে 1 মাসে না খেয়েই মরে যেতাম। হাতে 10 লাখ টাকা 3 মাসে খরচ করতে হবে। 8 লাখ টাকা দিয়ে সরকারি চাকরি নিলাম, এখনো 2 লাখ টাকা বেঁচে আছে। এই দেখো মা বলে তন্ময় জামাটা তুলে পেটে কিডনির জায়গাটা দেখালো। একটা অপারেশনের দাগ স্পষ্ট। আর পারছি না আমি, আর কষ্ট দিস না আমায়। কষ্ট কিসের মা? তোমার ছেলে আর বেকার না। তোমার ছেলেকে আর কেউ বেকার বলতে পারবে না। কত টাকা আছে, আর আমাদের কষ্ট হবে না। কিডনিটা না বিক্রি করলে তোমার মুখটাও হয়তো দেখতে পেতাম না। কোনো অভাব নেই আর। আমার আর ভাড়ার টাকা থেকে খাবার খেতে হবে না। আমায় পকেট মারতে গিয়ে ধরা পড়তে হবে না। অপর্ণাও সেজে গুজে এসেছে। কিডনি বিক্রি করেছি বলে তোমাদের নিমকি আর কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে পারলাম। জীবনের শেষ 3টি মাস আমার জীবনের সব থেকে বড় সময় যাবে। আমি সরকারি চাকরি করি। ও মা, একটা মিষ্টি দেব? অপর্ণা, কোল্ড ড্রিঙ্কসটা শেষ করো প্লিজ। কিডনি বিক্রির টাকায় কেনা, নষ্ট করো না।